বাড়িতে আমি আর আমার শ্বশুর একা থাকতাম। রোজ রাতে আমার শ্বশুর আমাকে একটা নতুন বেডশিট দিয়ে যেত আর বলতো, বৌমা, এটাতে শোও। আর সকাল হলে বেডশিটটা একটা ব্যাগে ভরে নিয়ে চলে যেত। আমার মনের অবস্থা তখন ভালো ছিল না। আমি বিধবা হয়েছিলাম, 1 মাসও হয়নি। কিন্তু একটা জিনিস খুব আশ্চর্য ছিল, যখনই আমি ওই বেডশিটে শুতাম আমার খুব ঘুম চলে আসতো। রোজ একই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। একদিন আমার শ্বশুর বেডশিটটা দিয়ে চলে গেল, কিন্তু আমি বেডশিটটা বিছানায় পাতলাম না আর ঘুমানোর নাটক করলাম। তার 5 মিনিট পর আমার সাথে যা হলো তা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। আমার নাম সুস্মিতা। আমার পরিবারে আমি আর আমার কাকা ছাড়া আর কেউ বেঁচে নেই। কাকা আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু আমার কাকা কোনো খারাপ মানুষ ছিলেন না। উনি খুব ভালো মানুষ ছিলেন। আমার 17 বছর বয়সে বিয়ে হয়। আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু উনি আমার জন্য যে পরিবার পান তারা খুব বড় লোকও ছিল না, আবার গরিব লোকও ছিল না। কিন্তু ওনার আর কিছু করার ছিল না, কারণ আমার কাকিমা একদম ভালো মানুষ ছিল না। কোনো ভালো সম্বন্ধ এলে আমার কাকিমা বলতো, আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো আর একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, না হলে আমার মেয়েদের জন্য ভালো সম্বন্ধ পাবো না। যারাই আসতো তারাই আমাকে পছন্দ করে নিত, কারণ আমি খুব সুন্দরী ছিলাম। আর আমার কাকার মেয়েরা মোটা আর কালো ছিল, কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহারই করত। সব কিছু ঠিক ছিল, খালি কখনো কখনো আমার কাকিমা রেগে যেত, কারণ সম্বন্ধ তার মেয়েদের জন্য আসতো, কিন্তু তারা আমাকে পছন্দ করে চলে যেত। এমনও হতো যখন সম্বন্ধ আসতো কাকিমা আমাকে লুকিয়ে দিত। তারপর কাকা অধৈর্য হয়ে আমাকে যেখানে পাঠানোর তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন। কোনো খোঁজ খবরও নিলেন না, বেশি কোনো প্রশ্নও করলেন না। যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেখানে কেউ ছিল না। আমার বর দেরাদুনে চাকরি করত। সেখান থেকে বাড়ি আসতে তার একদিন সময় লেগে যেত, তাই রোজ আসা যাওয়া করতে পারতো না। প্রতি 4 মাস অন্তর 1 সপ্তাহের ছুটি নিয়ে আসতো। আমি ভাবতাম, ঠিক আছে, বিদেশে তো আর থাকে না, না হলে বছরের পর বছর অপেক্ষা করতে হতো, তাও আসতে পারতো না। বাড়িতে আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না, কিন্তু আমার বর বলল, তোমার চিন্তা করার দরকার নেই। আমার বাবা খুব ভালো মানুষ, আর উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন, আর আমার খুব খেয়াল রাখতেন। বিয়ের 2 সপ্তাহ পর আমার বর আমাকে বলল, আমাকে যেতে হবে। আমি শুধু 2 সপ্তাহেরই ছুটি নিয়েছিলাম। আমি ওকে ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে দিলাম। ওর নাম ছিল অলোক, আর আমার শ্বশুরের নাম ছিল বলরাম। আমার শ্বশুরও কাজে যেত। আমি সকাল সকাল ওনাকে টিফিন বানিয়ে দিলাম। উনি কাজে চলে গেলেন। উনি আমাকে বললেন, ঘরের দরজা বন্ধ করে রাখো, কেউ এলে খুলবে না। যখন আমি ফিরে আসব তখন আগে জিজ্ঞাসা করবে কে এসেছেন। আমি তোমাকে বলবো আমি এসেছি, তারপর তুমি দরজা খুলবে। উনি আমাকে খুব ভালোবাসতেন, মেয়ের মতো আমার বায়না আবদার মেটাতেন, আমার মাথায় হাত রেখে চলে যেতেন। ফেরার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতেন। আমি বললাম, এসবের কি দরকার ছিল? উনি বললেন, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তোমাকে একটু সেবা তো করতেই হবে। আজ যদি আমার স্ত্রী বেঁচে থাকতো, তাহলে তোমার মতো আমার একটা মেয়ে থাকতো, তাহলে ওর সাথে তোমার সময় কেটে যেত। কিন্তু উনি তো এই দুনিয়াতেই আর নেই। তখন আমি বললাম, কোনো ব্যাপার না, আপনি তো আছেন। এইভাবে উনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। একদিন উনি এমন একটা জিনিস নিয়ে এলেন যেটা আমি কখনো ভাবিনি, আর তাতে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম। আমার বর সিকিউরিটির কাজ করত, তাই সারাদিন তার ফোনে কথা বলার পারমিশন ছিল না। শুধু রাতে 5 মিনিটের জন্য আমাকে ফোন করত। কিন্তু সে এত ক্লান্ত থাকতো যে কথা বলতে বলতেই ঘুমিয়ে যেত। এটা আমার মোটেই ভালো লাগতো না, কারণ আমি সারা দিন এই 5 মিনিটের জন্য অপেক্ষা করতাম। কিন্তু কি করব, ওর কোনো দোষও ছিল না। ও সারাটা দিন রোদে গরমে দাঁড়িয়ে ডিউটি করত, তাই ক্লান্ত হয়ে যেত। ও বলে, অনেক বড় বিল্ডিং, কিন্তু এটা অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে এমন এমন জিনিস তৈরি হয় যেটাতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। তাই জন্যই তো এই চাকরিটাই ভালো মাইনা পাই, নয়তো আজ তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হতো না। একদিন খুব খারাপ খবর এলো, আমার বর এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ও যে বিল্ডিংটার সামনে কাজ করত সেই বিল্ডিংটায় আগুন লেগে যায়, আর তাতে আমার বর মারা যায়। এটা আমার কাছে খুব বড় শোক ছিল।
আমি বিয়ের 2 মাস পরেই বিধবা হয়ে গেলাম। আমার কাকা আমাকে বলল, ফিরে চলো। কিন্তু কাকিমা চেঁচামেচি করলো, বলল, এ তো বিয়ের 2 মাস পরেই বিধবা হয়ে গেছে, এই একটা অপয়া, এর কালো ছায়া আমার মেয়েদের উপর পড়ে যাবে। এ যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন কোনো কিছু ভালো হয়নি। যেই দিনই গেছে সেই দিন থেকে আমার ঘরে একটু সুখ শান্তি এসেছে। আমি একে ঘরে ঢুকতে দেব না। বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি শ্বশুর বাড়িতেই থাকবো। আমার কাকা বলল, চিন্তা করিস না, আজকাল তো বিধবা ডিভোর্সি মেয়েদেরও বিয়ে হয়ে যায়, কাউকে না কাউকে পেয়ে যাবি। আমি তোর জন্য আবার ছেলে দেখব। কিন্তু আমি আর বিয়ে করতে চাই না, কারণ আমার বরের কথা আমার খুব মনে পড়ে। আমার শ্বশুর তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে এলো, আর আমি দেখলাম উনি সাথে করে একটা সাদা রঙের বেডশিট নিয়ে এসেছেন। বললেন, বৌমা, এটা বিছানায় পেতে শুয়ো। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার ওনাকে এটা জিজ্ঞাসা করা উচিত ছিল, এটা পেতে আমি কেন শোবো? উনি শুধু আমাকে এটাই বলেছিলেন, এটা তোমার জন্য এনেছি, নিজের বিছানায় পেতে নাও। আমি ভাবলাম বাড়ির জন্য এনেছে হয়তো, এমনিতেও এই বাড়িতে বেশি কিছু জিনিস ছিল না, আর আমাকে উপহার দেওয়ার মতো তো কেউ ছিল না। কিন্তু সমস্যা তো তখন হলো যখন সকালে উনি এসে আমাকে বললেন, বৌমা, বেডশিটটা আমাকে ফেরত দাও। আমি ভেবেছিলাম উনি এটা আমাকে রাখতে দিয়েছেন। আমি বললাম, কিন্তু আমি তো ওটা বিছানায় পেতে দিয়েছি, আর রাতে ওটার উপর ঘুমিয়েছি। উনি বললেন, কোনো ব্যাপার না, ভালোই করেছো, রাতে ওটার উপর ঘুমিয়েছো, কিন্তু এখন আমাকে ওটা ফেরত দিয়ে দাও। আমি ওই বেডশিটটা বিছানা থেকে তুলে আমার শ্বশুরকে ফেরত দিয়ে দিলাম। উনি বেডশিটটা ব্যাগে ভরে নিয়ে চলে গেলেন। দেখে তো মনে হচ্ছিল ওটা নতুন আর খুব দামি মনে হচ্ছিল, তাই জন্য হয়তো ফেরত দিতে চলে গেলেন। আমিও বেশি কিছু প্রশ্ন না করেই বেডশিটটা ফেরত দিয়ে দিলাম। আমার বরের কথা আমার খুব মনে পড়তো, কিন্তু আজকের রাতে আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি। কিন্তু আগে বেশ কিছুদিন আমি রাতে বিছানায় শুয়ে শুধু কাঁদতাম, কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যেতাম। আমার মনে হতো সবকিছু মিথ্যে। এখনই হয়তো আমার স্বামী ফিরে এসে বলবে, এই খবরটা মিথ্যে ছিল, আমি তো একদম ঠিক আছি, আমার তো কিছুই হয়নি। কিন্তু এগুলো শুধুই মন বোঝানোর কথা, এরকম ভাবে কেউ কি ফিরে আসে? জীবন বড় খারাপ জিনিস, মানুষের সাথে ন্যায় বিচার করে না, উল্টে মানুষকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেটার জন্য সে প্রস্তুত ছিল না। আমি তো কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাব। আর আমার স্বামী, যার সাথে আমি মাত্র 2 সপ্তাহ কাটিয়েছি, সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার মনে শুধু একটাই আশা ছিল, হয়তো আমি মা হতে চলেছি। আমার স্বামী মারা গেছে মাত্র 1 মাস হয়েছে। কিছুদিন আরো যদি বাঁচতো তাহলে হয়তো আমি নিশ্চিত হয়ে যেতাম যে আমি সত্যি মা হতে চলেছি, নাকি সেটা নয়। কারণ যখন আমার স্বামী ফিরে গেছিল তার 2-3 দিন আগে সে আমার কাছে ছিল, আর তার যাওয়ার 2 দিন পরেই খবর এলো যে সে আর বেঁচে নেই। তাই জন্য আমার মনে একটা আশা ছিল, রাতে যখন শ্বশুর ফিরে এলো তখন আবার একটা বেডশিট নিয়ে এলো, বলল বিছানায় পেতে নিতে। আমি বললাম, কি ব্যাপার, আপনি ফেরত দিতে কেন গেছিলেন? উনি বললেন যে দোকান থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম, ওই দোকান থেকে আমার বন্ধুও বেডশিটটা নিয়েছিল, কিন্তু ও বলল ওটার দাম কম নিয়েছে আর আমারটার দাম বেশি নিয়েছে, তাই আমি ওটা নিয়ে ঝগড়া করতে গেছিলাম। দোকানদার আমাকে 200 টাকা ফেরত দিয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে। আমি আবার বেডশিটটা পেতে শুয়ে পড়লাম। এমন ঘুমালাম একেবারে সকালে গিয়ে ঘুম ভাঙলো। কিন্তু সকালে আমার শরীরটা ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল আমি মা হতে চলেছি। তখন আমার মাথাটাও ঘুরছিল আর গা হাত পা ব্যথা করছিল। কিন্তু সকালে যখন জলখাবার বানাচ্ছিলাম শ্বশুর আবার এসে বলল, বেডশিটটা ফেরত দাও। আমি অবাক হয়ে গেলাম। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে গেলাম তো উনি বললেন, আমার এখন টাইম নেই, তাড়াতাড়ি ওটা নিয়ে এসো। আমি তাড়াতাড়ি ওটা এনে ওনাকে দিয়ে দিলাম। উনি কোনো উত্তর না দিয়ে বাজারে চলে গেলেন আর বললেন, আমার অনেক কাজ আছে বৌমা, তুমি নিজের খেয়াল রেখো। আমি ভাবলাম এসব কি হচ্ছে, কখনো ফেরত দিতে চলে যান, কখনো নিয়ে চলে আসেন, জানি না উনি কি করছেন। বুড়ো মানুষেরা খুব সহজেই অন্য লোকের কথা বিশ্বাস করে। যখন বেডশিটটা নিয়েই নিয়েছেন তখন চুপচাপ রেখে দিন। 100-200 টাকার জন্য এত ঝামেলা করার কি আছে? আজকাল 200 টাকায় তো একবেলার খাবারটাও হয় না। কিন্তু আমার শ্বশুরকে কে বোঝাবে?
আমার শরীরটা পুরো দিন খারাপ হয়ে রইল। আমি মনে মনে খুশি হলাম যে আমি মা হতে চলেছি। আমি এই জন্য খুশি হচ্ছিলাম যে আমার স্বামীর কিছু না কিছু চিহ্ন তো আমার কাছে থাকবে। আমি ভেবে নিয়েছিলাম যে যদি ছেলে হয় তাহলে আমি তার নাম আমার স্বামীর নামে রাখবো। এইভাবে অলোক আমার জীবনে আবার ফিরে আসবে। কেউ তো আমার নিজের হবে, না হলে তো আমার জীবনে নিজের বলে কেউ নেই। একমাত্র স্বামী ছিল, সেও এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার শ্বশুর তো রুটি বানিয়ে ফেলেছিল। উনি রাতে আমাকে বেডশিট দিতেন, আবার সকালে ফেরত নিয়ে চলে যেতেন। আর আমি এমন ঘুমিয়ে পড়তাম যে আমার কোনো হুঁশই থাকতো না। আমি কোথাও শুনেছিলাম যে যখন মহিলারা মা হয় তখন তার ঘুম খুব পায়। তাই জন্য আমি অন্য কিছু না ভেবে এইসব নিয়েই ভুলেছিলাম। কিন্তু এক সপ্তাহ পর আমার এই আশাটাও ভেঙে গেল। আমার খুব মন খারাপ হলো। আমি গর্ভবতী ছিলাম না। আমার স্বামীর কোনো চিহ্ন আমার কাছে রইল না। আমার খুব বেশি আফসোস লাগছিল, খুব কাঁদছিলাম। শ্বশুরকে এসব কিছু বলিনি, কিন্তু উনি জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? আমি বললাম, না কিছু না। কিন্তু আবার আমি চিন্তা করতে লাগলাম, যদি আমি গর্ভবতী নাই হব তাহলে আমার এত ঘুম পায় কেন? আমার শরীরে এত ব্যথা হয় কেন? আমি তো ভাবছিলাম এসব কিছু গর্ভবতী হওয়ার জন্যই হচ্ছে। তাহলে আমার শরীরে এত খারাপই বা ছিল কেন? কিন্তু এখন কাকে বলবো? আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। শ্বশুরকে বলতে কেমন অস্বস্তি হচ্ছে। কাকাকে বলবো তো কাকা কি ভাববে? যদি আমার স্বামী বেঁচে থাকতো তো ওর সাথেই চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে লাগলো। রাতে খুব গভীরভাবে ঘুমিয়ে যেতাম। বুঝতেই পারতাম না কখন ঘুমিয়েছি, কখন জেগেছি। আর একদিন এক দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আমার শ্বশুর নিজেই বেডশিটটা ধুচ্ছে। আমি অবাক হলাম এটা ভেবে যে ইনি চাদরটা ধুচ্ছে কেন। উনি কি মনে করেন যে আমি চাদরটা নোংরা করে ফেলেছি? যদি তাই মনে করেন তাহলে আমাকে বললেই পারতেন, আমি নিজেই ধুয়ে দিতাম। কিন্তু ইনি চাদরটা নিয়ে কি কাজ করছেন? এটা আমার ঘরে ছিল। আমি মনে করতাম আমার শ্বশুর ছেলের মৃত্যুতে হয়তো পাগল হয়ে গেছে, অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছেন। একটা চাদরকে বারবার কে ধোয়? রাতে বলে পেতে নাও, সকালে বলে ফেরত দাও। এই ধরনের আচরণ তো কোনো নর্মাল মানুষ করবে না। কিন্তু আমি কিছু বলতাম না, কারণ আমার থেকে বেশি ক্ষতি ওনার হয়েছিল। ওনার বুড়ো বয়সের লাঠি হারিয়ে গিয়েছিল। আমার স্বামীর মৃতদেহটাও আমরা পাইনি। শুধু আমাদের এইটুকুই বলে দেওয়া হয়েছিল যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কারণ বিল্ডিং এর আগুন লেগে গেছিল, তাই বেশিরভাগ লোকের মৃতদেহ পাওয়া যায়নি। শেষবারের মতো আমার শ্বশুর ছেলেকে প্রাণ ভরে দেখেনি, আমিও দেখিনি। তাই জন্য হয়তো আমাদের মনে অনেক দুঃখ জমেছিল। আর সেই দুঃখটাকে বার করার জন্য উনি উল্টাপাল্টা কাজকর্ম করছিলেন। আমি এই বিষয়টাই বেশি গুরুত্ব দিলাম না। আর আমার শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। আমি আমার শরীর নিয়ে বেশি অসুবিধায় পড়লাম। এখন তো আমি ঘরের কাজও ঠিক করে করতে পারছিলাম না। আমার খালি বমি পেত। একদিন আমার শ্বশুর বাড়ি ছিল না, তখন একজন প্রতিবেশী আমার বাড়িতে এলো। আমি তাকে সব কিছু বললাম। সব শুনে সে বলল, তোমার শরীর তো খুবই খারাপ মনে হচ্ছে, এরকম ভাবে চললে হবে না। বাড়িতে শুধু যদি শ্বশুর থাকে তাহলে ওনাকে বলবে, না তো কাকে বলবে? এতে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পেতে গিয়ে মরে যাবে নাকি? চলো তুমি আমার সঙ্গে। সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে চেক করে বলল আমি মা হতে চলেছি। শুনে তো আমি থমকে গেলাম। আমি বললাম, ডাক্তার বাবু, এটা কি করে সম্ভব? আমার স্বামী তো মারা গেছে। উনি আমাকে কোনো তারিখের ব্যাপার জানতে চাইলেন। আমি ওনাকে সব কিছু বললাম। আমি ওনাকে বললাম, হ্যাঁ আমারও আগে মনে হতো এমনটা, কিন্তু সেটাও তো প্রায় 1 মাস হয়ে গেছে। আমার স্বামী 2 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু ডাক্তার বলল, কখনো কখনো এরকমটাও হয়, হয়তো আপনার সাথেও এমনটাই হয়েছে। মহিলার শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু তবুও সে গর্ভবতী হয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তার আমাকে বলল, তুমি কারোর সাথে কোনো নোংরা কাজ করনি তো? আমি বললাম, ভগবানের দিব্যি, আমি এমন কোনো কাজ করিনি। আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আর আমি ওনাকে বললাম, আমাদের বাড়িতে তো আমার বুড়ো শ্বশুর ছাড়া আর কেউ থাকে না, আর আমি কোথাও যাওয়া আসাও করি না। ডাক্তার বলল, ঠিক আছে, দেখো কিছু মনে করো না, এসব ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই করা হয়। কিন্তু তুমি মা হতে চলেছো, এটা একদম নিশ্চিত।
এখন আমি এটা জানি না যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো নাকি তুমি তারিখটা বলতে ভুল করছো। আমি আবার হিসাব করতে শুরু করে দিলাম, কিন্তু আমার হিসাব মতো এই বাচ্চাটা আমার স্বামীর ছিল না। আমি ডাক্তারকে মিথ্যে বলে দিলাম, কারণ ডাক্তার হয়তো আমার বদনাম করে দেবে। আমার সাথে আমার পাড়ার মহিলাটা ছিল, সে বলেছিল সে প্রায় এই ডাক্তারের কাছে আসে। এখন তো সে বাইরে বসেছিল, কিন্তু না জানি যদি কালকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেয় তাহলে কি হবে। আমি বললাম, আপনি ঠিক বলেছেন ডাক্তার, আমি তারিখ গুনতে ভুল করেছি। ডাক্তার আমাকে কিছু ঔষধ লিখে দিলেন আর বললেন, আপনার শরীর একটু বেশি খারাপ অবস্থায় আছে, আপনার নিজের প্রতি অনেক যত্ন নিতে হবে। কিন্তু আমি এইটা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাটা কার। যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার সাথে এসব কি হচ্ছে। একটাই অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছিল, যেটার সাথে আমার শ্বশুর জড়িত ছিল। একটা তো ছিল চাদরের ব্যাপারটা, আর আরেকটা ছিল আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘুম পাওয়া। আমি তো খুব চিন্তিত থাকতাম, আমার মনে এতগুলো দুঃখ ভরেছিল, তবুও আমি এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাতাম। মানুষের পরীক্ষা থাকলেও সে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। আর আমার তো জীবন সাথী এই দুনিয়া থেকে চলে গেছিল, আর আমি এরকম নিশ্চিন্তে কি করে ঘুমাতে পারি। কিছু না কিছু গড়বড় নিশ্চয় আছে, যেটার খোঁজ এবার আমাকে করতেই হবে। এবার আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। যেটা আমি করছিলাম সেটা আমার করা উচিত ছিল না, অর্থাৎ একদিনের জন্য আমার রুটিন বদলাতে হবে। আর আমি রুটিনটা বদলে ফেললাম। আমি রাতের খাবার খেলাম না। কি জানি, হয়তো আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি এটাই ভেবে পাচ্ছিলাম না এসব করবে কি। রাতে শ্বশুর আমাকে আবার একই বেডশিট এনে দিল। এখন তো বেডশিটটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাও আমার শ্বশুর ওটাকে এমন ভাবে ব্যাগে ভরে আনতো যেন নতুন। জানি না ওটাকে নিজের সাথে নিয়েই বা যেতেন কেন। আমি বললাম, ঠিক আছে, আমি ওটা পেতে শুয়ে পড়বো। কিন্তু আজ আমি বেডশিটটা না পেতেই বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমি আশ্চর্য হলাম, আজ আমার ঘুম আসছিল না। আমি বুঝতেই পারছিলাম না তাহলে কি আমার ঘুমের সাথে এই বেডশিটটার কোনো সম্পর্ক ছিল। এসব কি হচ্ছিল আমার সাথে, আমার তো মোটেই ঘুম আসছিল না। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। বাইরে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর কিছু একটা আওয়াজ এলো। আমি ভাবলাম হয়তো শ্বশুর জল খেতে বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছে। কিন্তু কেউ যেন আমার ঘরের দিকেই আসছিল, আর ঘরের ভেতরে ঢুকেও পড়লো। ঘরের লাইট বন্ধ ছিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিলাম, কারণ আমি দেখতে চাই এটা কে। এমনিতে আমার খুব ভয় করছিল, আমার ঘরে তার কি কাজ ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন সেই ব্যক্তি আমার পাশে এসে শুয়ে পড়লো আর আমাকে জড়িয়ে ধরলো, তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম। তারপর লাইট জ্বেলে দেখতেই আমি চমকে গেলাম, কারণ সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং আমার শ্বশুর ছিল। উনি চাদরটার দিকে দেখলেন আর রেগে গিয়ে আমাকে বললেন, আজকে চাদরটা পাতনি কেন? আমি আরো চমকে গেলাম, কিভাবে কথা বলছে আমার শ্বশুর আমার সাথে। আমি চিৎকার করছিলাম। উনি বললেন, নোংরা মহিলা একটা, চেঁচাচ্ছিস কেন? আমি পুরোপুরি ঘাবড়ে গেছিলাম। আমি বললাম, আপনি এসব কি করছেন? আমার শ্বশুর ঘাবড়ে গেল। আমি আরো জোরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম। পাড়ার লোকজন সবাই এসে আমাদের দরজা খটখট করতে শুরু করে দিল। এসব কি হচ্ছে? সেই মহিলা আর তার স্বামী বাড়ির ভিতরে ঢুকে পড়লো, যার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছিল। আমি ওদের চিৎকার করে শুধু এইটুকুই বললাম, পুলিশকে ডাকো, ইনি আমার ইজ্জতের উপর হামলা করেছেন। ওরা তো হকচকিয়ে গেল। সারা পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল। পাড়ার লোকেরা সবসময় বিরক্ত থাকতো। তারা চোর বা এই ধরনের অপরাধী পেলে তাকে মেরে তার উপর সব রাগ উগলে দিত। আমার শ্বশুরকেও ওরা ঘিরে ফেলেছিল। তারা বলছিল, এই পাড়ায় সবাই ভদ্রলোক থাকে, আপনি আপনার বৌমার সাথে এসব কি করছেন? তাছাড়া আমি ওই মহিলাকে আগেই বলেছিলাম আমি মা হতে চলেছি, আর আমি জানি না এই বাচ্চাটা কার। আমার শ্বশুর এইবার মুখ খুললেন। উনি বললেন, উনি এই চাদরে ঘুমের ঔষধ মিশিয়ে নিয়ে আসতেন। যখন ঔষধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, আর উনি রোজ আমার ইজ্জতের উপর হামলা করতেন। যবে থেকে আমার স্বামী মারা গেছে তবে থেকে উনি আমার সাথে এটা করছেন। আর এই বাচ্চাটাও ওনারই। সবাই নিজের কানে হাত দিয়ে বলতে লাগলো, হায় রাম, কি সব যুগ এলো। কেউ কেউ বলল, এই ব্যক্তিকে পাড়া থেকে বের করে দাও। কিন্তু আমি আওয়াজ উঠালাম,
আমার কাকাকেও ডাকলাম। আমি বললাম, আমি আত্মহত্যা করব যদি এই ব্যক্তি শাস্তি না পায়, যে কিনা আমার ইজ্জতের উপর হামলা করেছে। আমি তো একে নিজের বাবা মনে করতাম। আমার কাকা বলল, এবার তোমার কাকিমা যাই বলুক, পুরো দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও আমি তোমাকে আর কিছুতেই এখানে থাকতে দেব না। আমার শ্বশুরকে পুলিশে নিয়ে গেল, আর আমি আমার কাকার বাড়ি চলে গেলাম। কিন্তু আমি সব সময় টেনশনে থাকতাম, এটা আমার কি হয়ে গেল। আমি তো জীবনে কোনো অসৎ কাজ করি নাই, কিন্তু আমার ভাগ্য কেন এরকম হলো। এখন আমার পেটের বাচ্চাটা আমার কাছে নিজের উপর অভিশাপ বলে মনে হচ্ছিল। এখন আমি এই বাচ্চার কি পরিচয় দেব? এই বাচ্চার পরিচয় দেবার মতো তো কিছুই আমার কাছে রইল না। কিন্তু আমার বিবেক সব সময় আমাকে বলতো, এই বাচ্চাটাকে নষ্ট করা যাবে না, কারণ যে পাপ করেছে সে তো পাপী, উপরওয়ালা তার শাস্তি অবশ্যই দিবেন। কিন্তু এই বাচ্চাটি তো কোনো পাপ করেনি। এখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার জীবনে এ কোন দিকে মোড় নিল। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। আমার পেটের বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়ে গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এক বৃষ্টির দিনে আমি যখন পুকুর থেকে গোসল করে বাড়িতে আসছিলাম, হঠাৎ করে পা পিছলে আমি সামনের দিকে পড়ে গেলাম, আর আমার পেটের প্রচন্ড ব্যথা শুরু হলো। আমি প্রচন্ড চিৎকার করছিলাম আর বলছিলাম, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমার পেটের সন্তানকে বাঁচাও। আমাকে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু ডাক্তার শত চেষ্টা করেও আমার পেটের বাচ্চাকে বাঁচাতে পারলো না। পেট থেকে একটি মেয়ে বাচ্চা হয়েছিল। আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যাতে আমি পুরো হতবাক হয়ে গেলাম। হয়তো ভগবান আমাকে সুবিচার দিল। আমার স্বামী ফিরে এলো। সেও আমাকে দেখে স্তম্ভিত হলো, বলল, তোমার একই হাল হয়েছে, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো, আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। আমার স্বামী হাসপাতালে ছিল, কোমায় চলে গেছিল, আর কেউ তার পরিচয় জানত না, তাই কেউ তার বাড়িতে খবর দিতে পারেনি। আমার স্বামী মরেনি, অজ্ঞান হয়ে গিয়েছিল। 1 বছর পর তার জ্ঞান ফিরতেই সে দৌড়ে আমার কাছে এসেছে। আমি ওকে সব কিছু বলে দিলাম। ও শুনে পুরো হতবাক হয়ে গেল। ও বলল, এখন আমি কি করব? এসব কি হয়ে গেছে? আমি বললাম, কিচ্ছু করতে হবে না, শুধু আমাকে ছেড়ে যেও না। ও বলল, আজ থেকে আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার সঙ্গেই আছি, তুমি চিন্তা করো না, আমরা একসাথে থাকবো। এই ঘটনার অনেকগুলো বছর পার হয়ে গেছে। এখনো আমার মনে হয় হয়তো এটা একটা কোনো খারাপ স্বপ্ন ছিল যেটা আমি কাটিয়েছি, নয়তো এটা কোনো একটা ভালো স্বপ্ন যেটা আমি কাটাচ্ছি। যে আমার স্বামী ফিরে এসেছে। এখন আমাদের একটি ছেলে 5ম শ্রেণীতে পড়ে। এখন আমি আর এই স্বপ্নটা থেকে জাগতে চাই না। আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি। কিন্তু আমি সবাইকে বলতে চাই, এই গল্পে শ্বশুর নামের চরিত্রটি যেরকম খারাপভাবে ফুটে উঠেছে, আসলে দুনিয়াতে এরকম অনেকে আছে যারা আপন পর সম্পর্ক বোঝে না। কিন্তু সবাই সমান না, অনেকেই আছে যারা ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।